গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা। তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি জনাব হাসনাত আবদুল্লাহ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসব হোক। আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা ৩২ নম্বরে বাড়ি ধূলিসাৎ করা যখন শেষ দিকে, তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকালকের ৩২ নম্বরে বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কি ছিল? আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয় না, নাকি আমার এটা বোঝার ভুল? আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন। যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি, জনাব রেজাল করিম রনি বলেছেন যে এইটা আরো আগেই ভাঙা দরকার ছিল, এটা ৫ আগস্ট এটা ভাঙা দরকার ছিল, গতকাল এটা অনেক দেরি হয়ে গিয়েছে, এটা ছিল মোটামুটি উনার সার্বিক অবস্থান। উনি নিশ্চয়ই আবারও পরে বলবেন। জনাব সাজ্জাদ সালাম, আপনার কাছে একটু জানতে চাইব। প্রথমেই ভাই দুঃখিত আসলে আমার অনাকাঙ্ক্ষিত ভাবে এখানে যুক্ত হতে একটু লেট হওয়ার কারণে। আর দ্বিতীয়ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। আমাদের জন্য আসলে দোয়া করবেন আপনারা। আমি যদি বলি আমাদের জায়গা থেকে যে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল, ব্যাপারটি এরকম ছিল না। ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা ক্ষোভ। ভাই যে কথাটি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ একমত। এই বিষয়গুলো শুধু এটা নয়, আরো এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে, যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিঃপ্রকাশ, এটা আসলে ৫ই অগস্ট কিংবা ৬ আগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল। এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি, গতকালকে আমরা যেটা দেখেছি, ঘটনাটা এই সময় এসে এভাবে হয়তো প্রত্যাশিত ছিল না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক সময় না এক সময় প্রকাশিত হওয়ারই কথা ছিল। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা। যে প্রভাবিত তিনি ওই ১৫-১৬ জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে, সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে। তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাইয়ের আগে, তিনি যখন এখনো তার ভিতরে বিন্দুমাত্র কোনো অনুসূচনা দেখা যায় না, কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মানসিকতা, সেটাকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয়, এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে, সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে, সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়। এত বড় একটি হত্যাযজ্ঞ ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান, তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিকভাবে তৈরি হয়। আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না। সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের অবস্থানের ক্ষেত্রে। জনাব সাজ্জাদ সালাম, আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন? আমি তার বক্তব্যের আংশিক শুনেছি, যে আংশিক ক্লিপগুলো আমরা মানে কেন সোশ্যাল কেন কেন মিডিয়াতে দেখেছি। আমি একদমই একাডেমিক একটা জানতেছি, কেন শুনছেন? যেমন আমার কোনো শোনার দরকার হয় নাই, আমিও শুনি নাই ভাই। আমার শোনার কোনো দরকারই হয় না, আপনি শুনছেন কেন? তাহলে আমি একটু জানতে চাই। না না, প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্যের ইন্টারেস্টিং পার্ট গুলো ক্লিপ আকারে ছোট ছোট 30 সেকেন্ড 1 মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে। এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল, যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে, যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে থেকে ৬-৮ মাস আগে যেই কথাগুলো বলে তিনি ১৬ বছর কাটিয়েছিলেন, সেম সিম্প্যাথি নেয়ার কথাগুলো তিনি আজকেও দাঁড়িয়ে বলছেন। এবং আপনার কাছে কি সিম্প্যাথি, মানে আপনি কি সিম্প্যাথি উনার জন্য সিম্প্যাথি পাইছিলেন? আপনি মানে উনার জন্য সিম্প্যাথি হয়েছিল উনার বক্তব্য শুনে? ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে এই যে মানে আমি কেন এই প্রশ্ন করতেছি, যে আমার কাছে মনে হয় গত ১৫ বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন। এর মধ্যে গত ১০ বছর ধরে, বিশেষ করে ২০১৪ সালের পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন। জোর করে দিচ্ছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী বিডিবিতে ছিলেন, ইয়াতে ছিলেন, জোর করে দিচ্ছেন, আমাদের জোর করে শুনতে হয়েছে। এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না। এবং উনার কি সেই প্রভাব, সেই ইনফ্লুয়েন্স, মানে ১০০ ভাগের ১ ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে।
আপনার কাছে কি মনে হয় জনাব সার্জিস? না দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে, মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না। মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে হয় এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যেই কাজগুলো 5ই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল, যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে, মানুষের এই ক্ষোভটা সামগ্রিকভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম না। এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল, যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য, যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল, দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল, সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে। যখন দেখছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয়ে তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে, তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে। তখন এই মানুষগুলো সামগ্রিক ক্ষোভের একটি, আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল, যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে মানুষ। এইটা কি এরকম হইতে পারে জনাব সার্জিস আলম? ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই, আমারও কন্ট্রোল নাই, শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন? না দেখুন, এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক, সেটা ফ্যাক্ট না। তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ, যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে 5ই অগাস্টের পরে, যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন, কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া, ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক, যেটা মানুষ এক্সপেক্ট করে, ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না, তখন মানুষের এই ক্ষোভের উদ্গীরণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে, আমি ধরে নিচ্ছি 1 মাস পর কোনো বক্তব্য দিলেনও না, কিন্তু আজকে থেকে 2, 3, 4 মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি, দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না, আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য। তো এই জায়গাটা শুধুমাত্র শেখ হাসিনা দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন। এটা আওয়ামী লীগ না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে, আওয়ামী লীগের সবাই, আমরা যে স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে, খুনের সাথে, ফ্যাসিজমের সাথে, স্বৈরাচারের সাথে, এবং তারা যেগুলোকে সিম্বল, এক প্রকার উপাসনালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে, মানুষের ক্ষোভ ওই জায়গায়। বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি, ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি, কিন্তু এই ধানমন্ডি 32 ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপাসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে, মানুষের ক্ষোভটা ওই জায়গায়। এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয়, বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে। ওকে জনাব সার্জিস আলম, আপনি যে বিচার না হওয়ার কথা, যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা, সেটা আপনি বলেন। আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যতগুলি রকম পুলিশ গুলি চালিয়েছে, নিবর্তনমূলক যত রকম কাজ করেছে, সেটা সরকার প্রধান, সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত, অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত। এখন আমরা তার বিচার না হওয়ার জন্য, তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য আসলে স্পেসিফিকলি, এবং তার দলের লোকজনরা, আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে, পরে শুনলাম এই কয়জন আছেন, সেই কয়জন চলে গেছেন। আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না, যে কেন মানে ওরা চলে গেল, কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না, কেন এটার মধ্যে এটা কি করা হলো। এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন? আপনারা কি মনে করতেছেন যে না, এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না? আমি আসছি আপনার কাছে জনাব সার্জিস আলম, আমি একটু জনাব রনির কাছে একটু চট করে একটা জিনিস একটু জেনে আসি। জনাব রনি, আপনি 71-এর চেতনা নিয়েও কথা বলতে চান না? 71-এর চেতনাকেও আপনি আওয়ামী লীগের সম্পত্তি মনে করেন কিনা? 71-এর চেতনা আওয়ামী লীগের সম্পত্তি মনে করি না। 71-এর ঘটনাটা কি ঘটছে? 71-এর ঘটনাটা ঘটতে হইলো, হ্যাঁ 71-এ আপনার একটা জনযুদ্ধ ছিল, সেই জনযুদ্ধকে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা বয়ান কইরা কইরা এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে। এটা ন্যারেশন লিটারেচারের মধ্য দিয়ে বয়ান করেছে। সেইটা সেই ঘটনা 24-এর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, সেইটা আলোচনায় পরে আসবো। দেখেন
আপনার ম্যাকিয়াভেলির আলোচনা থেকে যদি আমি বলি, সেটা হলো ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট। এখন আমাদের এখানে কিছু লোকজন বলে কি 24-71 মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়। 71 বাংলাদেশের জনগণের জন্য, মানুষের জীবনের সবচেয়ে, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। আমরা একটা রাষ্ট্র, একটা ভৌগোলিক পরিচয় পাইছি। এইটার সমকক্ষ ইভেন্ট অন্য কিছু হইতেই পারে না। কিন্তু 24-এ আপনার ঘটনাটা কি ঘটছে? 71-এ আপনি পাইছেন দেশের স্বাধীনতা, আপনি পাকিস্তানের শোষণ নিপীড়নের বিরুদ্ধে দিয়ে, জনযুদ্ধের মধ্য দিয়ে, সমস্ত শ্রেণী পেশার মানুষের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আপনি স্বাধীনতা অর্জন করছেন। হ্যাঁ, সেক্ষেত্রে লিডিং দল আওয়ামী লীগ ছিল 71-এর আগে, কিন্তু 71-এর যুদ্ধটা সংগঠিত করা, কৃষক যে অস্ত্র নিয়ে যুদ্ধ করলো, এটা কেন করলো? কারণ হলো সর্বদলীয় সংগ্রাম পরিষদের, এই যে শহীদ আসাদদের কথা বলি, হ্যাঁ, আসাদরা কারা? এরা কিন্তু ওই ভাসানীর নেতৃত্বে কৃষক সমিতি গড়ে তোলা, কৃষকদের মধ্যে এমন ভাবে চৈতন্যটা আপনার সেই 65 সালের পর থেকে এমন ভাবে আপনার মানে ফিল্ড ওয়ার্ক গুলো করা হয়েছে, মাঠে মাঠে করা হয়েছে, যাতে করে এই কৃষক, যাকে আপনার অবলা মনে করা হয়, তারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে রাজি ছিল। হ্যাঁ, সিম্বল আকারে তখন আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আকারে দায়িত্ব পালন করে, তাদের নেতৃত্বে হ্যাঁ যুদ্ধ হয়েছে। কিন্তু মাঠে যুদ্ধ সংগঠিত করে আপনি যদি একটা গবেষণা করেন যে আওয়ামী লীগের বড় বড় নেতা আর মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা, দেখবেন যে আওয়ামী লীগ লজ্জা পেয়ে যাবে। এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী দলটি, হ্যাঁ, এরা তো যুদ্ধ করছে কোথায়? বড় অংশ তো কলকাতায় আশ্রয় ছিল। হ্যাঁ, তাহলে এই জনযুদ্ধটা পরবর্তী সময় এখানকার এই আপনার এক ধরনের বুদ্ধিজীবী, হ্যাঁ, যারা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের বয়ানের গোলাম, তারা এটাকে ন্যারেশন করে এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে। শাহবাগের মধ্য দিয়ে এটার একটা সামাজিক ফ্যাসিবাদের চূড়ান্ত আমরা দেখছি। এইবার আসেন 24-এ ঘটনাটা কি করছে। 24-এ আপনি 71-এ আপনি দেশ পাইলেন, কিন্তু এ দেশের মানুষ নাগরিক হয়ে উঠলো না, সম্প্রদায়, হয় আওয়ামী লীগ, হয় বিএনপি, হয় জামাত, হয় পাহাড়ি, হয় বাঙালি হয়ে রইল। এইটার মধ্য দিয়ে নাগরিক আকারে বিকাশ হলো না। 24-এ আপনাকে করলো কি? আপনাকে রাজনৈতিকভাবে স্বাধীন করার একটা সুযোগ করে দিল। এই জন্য আমি বলি আমাদের দুইটা স্বাধীনতা যুদ্ধ, একটা হলো দেশের স্বাধীনতা 71, আর 24 হলো আপনার রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার অর্জনের স্বাধীনতা। জনাব রনি, আমি দুইটা জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল, কিন্তু শহীদের মধ্যে আওয়ামী লীগকে বেশি লোক পাওয়া যাবে না, 71 নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে। এটা তো কে আর অস্বীকার করবে, 71 নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে। কিন্তু আর কোন দলরে তো 71 নিয়ে ব্যবসা করাটা নিষেধ ছিল না। তারা 71-এর তারা তো 71-এর এন্টিথিসিস দাঁড় করাইছে, আমরা যা দেখছি। পুরো আপনি দেখেন জামাতে ইসলামী বলি, বিএনপি বলি, আপনি তো এন্টিথিসিস দাঁড় করাইছেন। আর 24-এর প্রসঙ্গে জি আপনি একটু বলেন। 71-এর ন্যারেশনে আওয়ামী লীগ 71 ন্যারেশনটা ডিস্টর্ট করছে, জনযুদ্ধটাকে আওয়ামী যুদ্ধে পরিণত করছে। তার মানে কি জামাত রাইট ছিল? নো। তার মানে কি জাতির পিতা মেজর ডালিম? নো। আপনার 71 আপনি যেটা বলছেন, শুনেন, জামাত ইসলামের প্রবলেমটা হলো জামাত হিস্ট্রিক্যালি, আপনার একটা মজার কথা আছে, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। আপনি জামাত ইতিহাসের একটা রং সাইডে ছিল 71-এ, হ্যাঁ, এবং এখন সে যদি মনে করে তাহলে 24টা জামাতের অভ্যুত্থান, এই রং সাইড থেকে রাজনীতি করা যায়, কিভাবে করা যায়? তাহলে আপনার ইতিহাসটা চেঞ্জ করে ফেলতে হবে। এই 24-এর অভ্যুত্থানটা যদি ধরেন জামাতের অভ্যুত্থান হইতো, হ্যাঁ, তাহলে জামাতের পলিটিক্যাল স্টেক দাঁড়াই যেত, আমরা কেউ ঠেকাইতে পারতাম না। কিন্তু এটা তো ভাই 24টা জামাতের অভ্যুত্থান না, এটা তো ভাই বিএনপির অভ্যুত্থান না, এইটা ছাত্র জনতার অভ্যুত্থান। এইটার সাবজেক্টিভিটি হলো প্লুরাল, এখানে দল মত নির্বিশেষে মানুষ এসে অভ্যুত্থান করছে। এবং এটার স্পিরিটটা ছিল কি? এইটার স্পিরিটটা ছিল ইনসাফ, নৈতিকতা। আর বাংলাদেশ দেখেন 15 বছরে বাংলাদেশের মানুষের মোরালিটি ধ্বংস হয়ে গেছিল। বিএনপি জামাত হিসাবে পিটায় মারা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছিল। আচ্ছা, জামাত মারতেছে, আমারে তো মারতেছে না। ছাত্র দলের লোকজনের গুম করে নাই, গুলি করে মারে নাই, তখন তো মধ্যবিত্ত নামে নাই। কিন্তু যেই তার ছেলেকে মারছে, আরে এ তো খারাপ আওয়ামী লীগ, হ্যাঁ, তার মানে মিডল ক্লাস একটা প্রতারণা করছে। এবং এই প্রতারণা কেন করছে? মিডল ক্লাস প্রতারণা করছে, মুক্তিযুদ্ধের বাঙালি জাতীয়তাবাদের এমন একটা বয়ান তাদেরকে খাওয়ানো হয়েছে যে তোরে জুতার বাড়ি দিব 3 বেলা, কিন্তু উন্নয়নের গল্প শোনাবো, সুখে থাকবে, অসুবিধা নাই, হ্যাঁ, উন্নয়নই বড়, টাকা পয়সা বড়। লোভকে জাতীয় সংস্কৃতি হিসাবে চালু করে আওয়ামী লীগ এগুলি করছে। হ্যাঁ, এখানে সেই জায়গা থেকে আপনি ধরেন এই যে 71 পূজা, যেটা, এটা ডেফিনেটলি আমাদের নকশাত করতে হবে। এবং 24 হলো কি? 24 হলো আমাদের গোটা জনগোষ্ঠীর ইতিহাসের প্রকল্পকে রেস্কিউ করার আন্দোলন। রেস্কিউ করতে হবে। শোনেন, ইতিহাসে অকাট্য বলে কিছু নাই ভাই। না না, সেটা ঠিকই আছে। আমি 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 সকল ধরনের পূজা পার্বণের বিপক্ষে, কিন্তু
সেটা ঠিকই আছে, সেটা আপনার বক্তব্য, শুধু হিন্দুরা করবে বোঝা পারবো না, সেটা একমাত্র আমি ধর্মীয় জায়গা থেকে বলতেছি না, আমি সকল ধরনের পূজা পার্বণ, সিম্বলিজম, সকল কিছুর এগুলির বিপক্ষে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি ৭১টারে পরে এসে যখন ২৪-এ আসলেন জনাব রনি, আপনি যে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য ২৪-এর এই আন্দোলনটা হয়েছে, এইটা কি আপনি হাইন্ডসাইট বলতেছেন, মানে আগস্ট পার হয়ে আইসা সেপ্টেম্বরে বলতেছেন, নাকি জুলাই আগস্টও আপনি এটা বুঝতেছিলেন? কারণ হচ্ছে আমরা আসলে শাহবাগের সময় বুঝতেছি, শাহবাগের সময় বুঝছেন ২০১৩ সালে, ২০১৩ সালে শাহবাগের সময় আমার পজিশন একটু চেঞ্জ হয় নাই, আমি ১৩ সালে যা বলছি শাহবাগের সময় এখনো তাই বলতেছি। না মানলাম, কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনটা কি আসলে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয়েছিল কিনা? রাইট, জুলাইয়ের কোনো রাজনৈতিক কর্তাসত্তা নাই। জুলাইয়ে যেটা হয়েছে, জুলাইয়ের কোনো রাজনীতি নেই, জুলাইয়ের আছে স্পিরিট, রাইট, এবং সেই স্পিরিটটাকে রাজনীতিতে রূপান্তর করা হলে এখন আমাদের দায়িত্ব। দেখেন একটা পপুলার, দেখেন যে ছেলেটা ব্রাকের ছেলেটা দাঁড়াইছে ও তো বিসিএস এর পরীক্ষা দিবে না, যে ছেলেটা রেসিডেন্সিয়ালের আইসা, ব্র্যাকেট ছেলে বিসিএস পরীক্ষা কেন দিবে না? ওর দরকার নাই ভাই, ও বাইরে পড়বে হয়তো, বা ধরেন আপনার বাংলাদেশের গত অনেকগুলি বিসিএস এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা অংশগ্রহণ করছে, সবাই তো যায় না, সবাই যায় না, মানে আমি বলছি বড় অংশই যায় না, ডেফিনেটলি যায়, কিন্তু আমি বলতেছি যে স্কুলের ছেলেটা নামছে ওর কি চাকরি মাথায় আছে? আমি বলতেছি বাংলাদেশে যে ধরেন, আমার কথাটা পয়েন্টটা হলো এটা, বাংলাদেশে যে ২০ লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনা মেয়েরে ছেলেরে ডাক্তার বানানো একটা গর্বের ব্যাপার, ঘুষ খায়া প্রচন্ড ভাবে লুটপাট কইরা টাকা পয়সা বানানো একটা সফলতার ব্যাপার, এই সংস্কৃতি তো চালু করছিল আওয়ামী লীগ। সেই জায়গা থেকে যে ছেলেগুলো এই সংস্কৃতি ২০০৯ সাল থেকে চালু হয়েছে, চালু হয়েছে, তার ফলে আমরা গোটা সমাজের ব্যাপারে, ইয়াং প্রজন্মের ব্যাপারে তো আমরা আশাহত হয়ে গেছিলাম। আই হেট পলিটিক্স জেনারেশন গ্রো হয়েছিল, সেই জেনারেশন যখন এইভাবে রাস্তায় নেমে আসলো, এটার স্পিডটা তো বুঝতে হবে। এই জন্য আমি বলি এটার স্পিডটা কি পলিটিক্স ছিল? এটার স্পিডটা না, পলিটিক্স ছিল না, এটা পলিটিক্স পরে আসে। প্রথমত এটা মোরাল স্পিড থেকে দাঁড়াইছে, সে দেখছে যে না, আমার আবু সাইদকে এইভাবে গুলি করে মারতেছে, এটা হইতে পারে না, ছাত্রকে গুলি করে মারতেছে, এটা হইতে পারে না। এই যে মোরাল, আগে তো এটা হয় নাই, যখন বিএনপি জামাত মারছে তখন কিন্তু তার মধ্যে মোরাল কলটা হয় নাই। ফলে এই যে নৈতিক জাগরণটা হইলো, এটা স্পিড জুলাইয়ের, এই জাগরণটাকে আপনি এবার পলিটিক্যালি ট্রান্সলেট করেন, ট্রান্সিডেন্টাল করেন, বিস্তৃত করেন, রাজনীতি দাঁড়ায় যাবে। সেই রাজনীতি বাংলাদেশে এক্সিস্টেন্সিয়াল যে পলিটিক্যাল পার্টি বিএনপি, জামাত এবং অন্যান্য যারা, ইভেন বৈষম্য বিরোধী যারা, প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। ওকে, আপনি জুলাই স্পিরিটটার যে অনুবাদের কথা, আমরা একটু কথা আগাই নেই, আমি প্রশ্নটা করে রাখি, জুলাই স্পিরিটটা যে আপনি এটা দেখতে পান, সেইটা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এইটার অনুবাদ আপনি দেখেন কিনা, সেইটা আমরা পরে আসবো। আমরা একটু জনাব সার্জিস আলমকে শুনে আসি। জনাব সার্জিস আলম, আপনার কাছে আসার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে শেখ হাসিনা বক্তব্য পচা ঠেকাতে সব গণমাধ্যমকে হুঁশিয়ার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা ৬৮% দর্শক মনে করছেন যে তাদের অবস্থান সঠিক, শতকরা ৩২% মনে করছেন যে অবস্থান সঠিক নয়, ৬৬,০০০ দর্শক এখানে ভোট দিয়েছেন। জনাব সার্জিস, আমি বিরতির আগে আপনার কাছে ছিলাম, আপনার কাছে আবার ফিরে আসছি, বিরতি না মানে জনাব রেজাল করিম রনির সাথে কথা বলার আগে। জনাব সার্জিস আলম, আপনি আপনার জায়গা থেকে ভাই একটা জিনিস একটু জাস্ট ক্লিয়ার করেন, ওই যে ছাড় দেওয়ার কথাটা বলেছিলেন, এটা কাদেরকে ইন্ডিকেট করে? অর্থাৎ এটা কি সেনাবাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার? না, আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয় সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন। তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যাও বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে, কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই। আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে। আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো, এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে, এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা? আপনারা যে বিচারের কথা বলছেন, দেখেন দুইটা বড় বিষয় সার্জিস। একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায়, অত্যাচার, হত্যা, গুম, খুন, 15 বছরের গণতন্ত্রহীনতা, সব প্রতিষ্ঠান ধ্বংস করা, এগুলির জন্য যে শাস্তির দাবি, সেই শাস্তি যে না হওয়া, সেই বিচার কাজ যে শুরু না হওয়া, সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন? এখন তো আপনারা ক্ষমতায়, আপনাদের পছন্দের সরকার ক্ষমতায়, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই
আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য, তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের, আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি, সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন? আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না, কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না, শহীদদের বা আহতদের পাচ্ছে না, তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজেরা ছাড়া? দেখুন, এই জায়গায় হচ্ছে না, যেখানে আমার নিজের দায় আছে, আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয়, বিভিন্ন দলের মতের, বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন নেওয়া হয়, সবাই সবার জায়গা থেকে এই যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে, সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় স্ব কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয়। কিন্তু আমার জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে। তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো, না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে, একটা সুযোগ দিয়ে দেখি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা করাপ্টেড চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে, এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন। কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না, বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে 2-3 মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল যে একটা কথা বলি, আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি, যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনূস সহ, আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আর কারো কথা শুনে কোনো একজন উপদেষ্টা নিয়োগ দেন নাই। আচ্ছা, সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন। এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল, তাদের সাজেশন ছিল, জামায়াতের মত ছিল, তাদের সাজেশন ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকেও নামের সাজেশন ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল, শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল, সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল। আমরা শুনছি শুধু আপনাদের সাজেশন নেওয়া হয়েছে, আর কারো সাজেশন নেওয়া হয় না ভাই। এবং সবচেয়ে বড় কথা, ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন, তখন তার জায়গা থেকেও সাজেশন ছিল এরকম যে আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই, এখানে আরো 2-3 জন এই মানুষকে প্রয়োজন এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে। সো এখানে প্রায় 5 থেকে 6টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল, সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন। কেউ যদি এটা স্বীকার করতে না চান, অবশ্যই এটা সৎ সাহসে তাদের অভাব। এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি, সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা, গার্ডস নিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা, অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না। তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক, সেই অফিস ওয়ার্ক গুলো তারা তাদের জায়গা থেকে করছেন। সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে, সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে, সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয়। এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি। এই যে বিচারিক যে প্রক্রিয়াটি, আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় 6 শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম, এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি। আমাদের যারা ছাত্র উপদেষ্টা 3 জন রয়েছে সরকারে, তাদেরকে বলেছি, তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে, সেনাবাহিনীকে বলেছে। সেই জায়গায় সেনাবাহিনী একটা রিপোর্টও দিয়েছে। শেষ করে একটু, সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম, ইভেন এটা 100-রও নিচে, তারা বলছেন অ্যারাউন্ড 50-এর মতো। এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা, কিছু আমলাতন্ত্রের কিছু আমলা, তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন বাসায় আশ্রয় নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ, যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন, যারা ওই আমলাতন্ত্রে বসে শেখ হাসিনাকে সার্ভ করেছেন। সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে, তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিকমতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন, কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি, সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না। বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া,
ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। জনাব সার্জিস, আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি 5 জন গুরুত্বপূর্ণ লোকের একজন, আপনি ভালো বলতে পারবেন। আপনি আমাকে একটু বলেন তো, আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা, মানে আমি কি বলবো, যে অনেকটাই ইয়ে পরিচয় দিচ্ছে না, কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি, যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা 3 জন, যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদে আছেন সেই 3 জন, এবং আপনি এবং জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনারা 5 জন যদি ধরে নেই, তাইলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি, জনাব আক্তার, তারাও কিছুটা সরকার চালাচ্ছেন। আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন, আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন, আপনাদের কথা আমি যা শুনি আর কি, এইগুলি কি মিথ্যা? মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন, আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে, ব্যাপারটা এরকম না? মানে আমরা জাস্ট আপনাকে একটা জিনিস বলি ভাই, মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে সেটা হইতেছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনের সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ, এবং এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা, যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো। এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয়, তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা, অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে, স্বপ্ন দেখছে, এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই, আমাদের ওইরকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করা আমাদের বেস্ট ট্রাই করব। সেখানে আমাদের সময় দিতে হচ্ছে। আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায় গিয়ে আমাদের যে নিজেদের যে প্ল্যাটফর্মগুলো সেগুলো গুছাতে হচ্ছে। এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা প্রতিনিধি সরকারে রয়েছেন, তারা যখন সরকারে থাকেন উপদেষ্টা, কিন্তু তাদের সাথে আমাদের একটা আলাদা কমিউনিকেশন অবশ্যই থাকবে, কারণ ফিল্ডের অবজারভেশনটা আমাদের তাদেরকে দিতে হবে, তাদের সাথেও আমাদের গভর্নমেন্টের ওই রেসপন্সটা তাদের থেকে নিতে হবে। সো এই যে প্রত্যেকটা বিষয় যদি দেখেন, প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে এগুলো বিভিন্ন ভাবে জনগণের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের কথা বলতে। একটু শেষ করি ভাই, কিন্তু আপনি যে জিনিসটা বললেন, এই যে সালিশের কথাটা বললেন, আজকে শাহবাগে আমার শহীদ পরিবার বসেছে, সেখানে তারা এক্সপেক্ট করে যাদের নেতৃত্বে অভ্যুত্থানে হয়েছে, আন্দোলনটি হয়েছে, তাদের কেউ একজন কথা বলুক, সেখানে যেতে হয়। আজকে যখন আমার আহতরা কোথায় বসে সেখানে যেতে হয়, সেটা তো অবশ্যই যাবেন সার্জিস, সেটা তো অবশ্যই যাবেন। আমি বলি, আপনারা কি ফোন করে এসপি বদল করেন বা সচিব? একটা জিনিস বলি, হ্যাঁ, সচিব নিয়োগে তদবির দেন। সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে, যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্বয়কের একজন নাম ব্যবহার করতে পারেন, স্পেশালি যাদের নাম সবাই চেনে, তাহলে আপনার 7 কুল মাপ। ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় যে পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলা, এই বড় রাজনৈতিক দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে, তারাও সুযোগ পেলে এরকম 2-1 সমন্বয়কের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন তদবির করে। নাম ব্যবহার করলে বদলি হয়, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা তো কখনো চাই না যে এটা হওয়া উচিত, কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে জায়গাটাতে এই যে বাংলাদেশের এতদিনের যে কালচার, নাম ব্যবহার করে, এতদিন শেখ হাসিনা, গণভবন 32 এসব নাম ব্যবহার করে বদলি হইতো, এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি, এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমলাতন্ত্র পরিচালিত হচ্ছে, জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে, কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত, তাদের রক্তে কিন্তু এই সুপারিশ, তদবির, ক্ষমতার অপব্যবহার, এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে, কারণ তারা এটা তো অভ্যস্ত। কিন্তু ভাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় কথা বলি, ইভেন যদি আপনি এরকম শুনেও থাকেন, এটা যদি 10 জন হয়, কয়েকজন মানুষের সমন্বয়কদের নাম ব্যবহার করে, এটা অন্তত 70-80 জন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের। এই মুহূর্তে এটা হচ্ছে। আমি এই কথাটায় আসি। আপনি কি খেয়াল করেছেন যে আপনাদের যে এলজিআরডি উপদেষ্টা আছেন, আপনার সহযোদ্ধা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি একটি চিঠি লিখে বলেছেন যে এই প্রশাসক নিয়োগ দিতে হবে। এইটা কি মানে সেম না যে ধরেন আওয়ামী লীগের এলজিআরডি মিনিস্টার যিনি থাকতেন, তিনি আওয়ামী লীগের একজন লোককে মনে করলেন যে তাকেই প্রশাসক নিয়োগ দিতে হবে, তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হোক, এটা চিঠি দেওয়া হোক, এটা সেম সেই যেটা, যেহেতু চিঠিটা সামনে আসছে সেজন্য বলতেছি। না ভাই, একটা জিনিস কি, তিনি একজন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন,
তার কাছে কোনো একটা বিষয়ের যদি মনে হয় যে এই জিনিসটা ওই স্বার্থে বেটার, তিনি এই জায়গায় ধরেন সাজেশন দিয়েছেন, কিন্তু তিনি তার জায়গা থেকে, আমি একটা জিনিস বলি, কখনো এটাতে কাউকে যদি বাধ্য করেন যে এটাই করতে হবে এবং না হলে এটার বিরুদ্ধে তার ওই অ্যাকশনটা দেখেন, তখন আমি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যাব। কিন্তু আপনি এটা বলেন ভাই, একদম ক্লিয়ার প্রশ্ন, আপনি এটা বলেন এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা সার্জিস করেছে, এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা হাসনাত করেছে, আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা ওইরকম কোনো অথরিটি না যে এই জায়গাটি করতে পারে, আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি তুলি, যেই দাবিটি আমরা তুলি, এই দাবি আমরা সোশ্যাল মিডিয়া ওপেনলি তুলি, কারণ আমাদের মনে হয় যেটা পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন, মানুষের জন্য প্রয়োজন, সেটা আমরা ওপেনলি পুরো বাংলাদেশের সামনে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্নটা করে যাই তেলে। প্রশ্নটা হচ্ছে যে দুই তিনটা জিনিস, একটা তো আছে যে পারসেপশন, সেই পারসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে, টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন, কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে, কখনো সেই চাঁদা বাড়ি হয়ে আসছে, কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে, কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস, কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে। তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন, সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে, সেই কাজগুলিও আপনারা করতেছেন। এইটা হচ্ছে পারসেপশন, এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, যদি আপনি বলেন, বা কেউ কেউ এটা অভিযোগ হিসেবে দেখতে চান না, কেউ কেউ মনে করেন যে এটা ঠিকই আছে। এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো। আমি একটু জনাব রেজাল করিম রনির কাছ থেকে আসি। জনাব রেজাল করিম রনি, আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি যেটাকে আসলে রাজনৈতিক ফেসিবাদের একটা বয়ান, তারপরে হচ্ছে যে আওয়ামীকরণ, সেই আওয়ামী লীগের দেখানো পথেই আবার বিএনপি, জামাত, জাতীয় পার্টির মতো ছোট ছোট আওয়ামী লীগের মতো করে একটা হওয়া, 24-এ এসে আপনি যে দেখলেন যে এটার ইয়াটা চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হওয়ার জন্য আন্দোলনটা হয়েছে, যেটা রাজনীতি, এটা আপনি দেখতে পান কিনা আসলে? আমি যদি বলি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বর্তমান সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটি, তিনটাকে যদি আমরা একটা বডি ধরি, তাহলে কি আপনি চেঞ্জ দেখতে পান যে রাজনীতিতে চেঞ্জ আসতেছে? দু একটা জিনিস শুধু আমি স্মরণ করা দিতে পারি, যে ধরেন আমরা এই জিনিস শিখতে হয়, উমুকের মানে এইভাবে কথা বললে আমরা এই করব, উমুক আমাদের বিরুদ্ধে কথা বলছে, সেই জন্য আমাদের তার চাকরির থেকে বাদ দিয়ে দিতে হবে গণমাধ্যমে। আমরা নানা ধরনের জিনিসপত্র তো দেখতে পাই, এগুলির মাথায় রেখে যদি আপনি একটু বলেন জনাব রেজাল করিম। হ্যাঁ, দেখেন, মাথায় রেখে আমরা এখনো পর্যন্ত একটা যে অবস্থার মধ্যে আছি, এটা আমি বলি আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফলে আমাদের চারপাশে একটা আওয়ামীময় অবস্থার মধ্যে আমরা আছি। দেখেন, এইটা একটা বিপ্লব না, এটা একটা অভ্যুত্থান। কেন বিপ্লব না? বিপ্লব হলে বিপ্লবী শক্তি, মিলিটারি, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি এগুলোর উপর নিয়ন্ত্রণ নেয়। এখন এই যে সরকারটা, এই সরকারের নানা রকম সমালোচনা হবে, ইয়া হবে, এবং আমি যেটা সার্জিস যেটা বললো যে এই সরকারটা সার্জিসদের সরকার, শুধুমাত্র বৈষম্য বিরোধীদের সরকার, এরকম না, কিন্তু এটা সম্মিলিত সরকার, এবং এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এটা হবে সম্মিলিত ব্যর্থতা। হ্যাঁ, এই ব্যর্থতার দায় আপনার এককভাবে ছাত্রদের উপর বা বৈষম্য বিরোধীকে দেওয়ার পক্ষে আমি না, কারণ এটা আসলেই যখন গঠন হয় তখন এটা সম্মিলিতভাবে গঠন করা হয়েছিল, এবং এরকম একটা সরকার না হইলেই বরং ভালো হতো, একটা জাতীয় সরকার বা আরো বড় আপনার কি বলে যে পরিসরের সরকার হইলে বরং ভালো হতো। যাই হোক, আপনি যেটা বললেন, দেখেন বাংলাদেশে রাজনীতির যে মডেলটার কথা আমরা বলতেছি, এখন ধরেন এখানে ক্লিনজিং এর রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগের ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে, জামাতের ক্ষেত্রে বাংলাদেশ 54 বছর যে সমস্যা ফেস করছে, এখন আওয়ামী লীগের ক্ষেত্রে ঠিক সেই সমস্যাই হচ্ছে। জামাতকে একটা আপনার ধরেন ট্যাবু আকারে ব্যবহার করছে আওয়ামী লীগ, যখন তার সর্বশেষ দরকার হয়েছে, সে তার অন্তিম মুহূর্তে, হ্যাঁ, যখন সে তার আপনার কি বলে যে তার জান যায়, সেই মুহূর্তে সে জামাতকে নিষিদ্ধ করে একটা শেষ স্টেক খেলার চেষ্টা করছে, সেটা ফেল করছে 3 তারিখে। তো এখন একই ঘটনা আওয়ামী লীগ নিয়ে হচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট, পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তি, এবং শুধু আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত, আপনি ভারতকে সুযোগ দিবেন কি না। হ্যাঁ, আওয়ামী লীগের প্রশ্ন এলাও করা মানে হলো ভারতের প্রশ্ন এলাও করা, মানে আপনার বাংলাদেশের পলিটিক্সে ভারতের খবরদারি আপনি মেনে নিবেন কি না, সেই প্রশ্নটাও চলে আসে। তো আগে আমরা যে আলোচনা করছি সেটা হলো আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি না, কিন্তু আমাদের পুরো রাজনীতি আওয়ামীময়, আমাদের পুরো আমলাতন্ত্র আওয়ামীময়, আমাদের জনগণের চরিত্র আওয়ামীময়। আওয়ামী লীগ একটা কালচার শুধু না, নফসানিয়াত যেটা বলি, মননের পরিণত হয়েছে, আপনি যেটা বললেন, তাই না? তো সেই জায়গা থেকে আপনার পুরা জাতিকে মুক্ত না করলে, আপনি যদি হিউম্যান কোয়ালিটি ভালো করতে না পারেন, সিটিজেন যদি আপনার তার মূল পেশনটাই থাকে যে ধর্মার কাঠ চুরি করব, নিজে ভালো থাকবো, বাড়ি করব, গাড়ি করব এবং বড় লোক হবো, এটাই উন্নয়ন সফলতা, সে দেশে তো গণতন্ত্র হবে না, সে দেশে তো রাইট হবে না। তাইলে আপনার সিটিজেন এইটা উন্নতি করার একটা পদ্ধতি হলো আপনি আওয়ামী লীগ প্রশ্নটা ডিল করেন, শুধু সংগঠন আকারে না, একটা চিন্তা আকারে, মতাদর্শ আকারে
আপনি এটা ডিল করেন। এখন কিভাবে ডিল করবেন, সেই জন্য আমি বলতেছি আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া লাগবে। এই যে দেখেন আমাদের বাংলাদেশে ঐক্য একটা জায়গায় আছে, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, ছাত্ররা ঐক্যবদ্ধ, জামাত ঐক্যবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ। কিন্তু সার্জিস যেভাবে আওয়ামী বিরোধী, জামাত কিসেভাবে আওয়ামী বিরোধী, বা বিএনপি কিসেভাবে আওয়ামী বিরোধী, বা আমি কিসেভাবে আওয়ামী বিরোধী, না, আওয়ামী বিরোধীদের মধ্যে তারতম্য আছে। আবার বাংলাদেশে যদি ধরেন 3 ভাই থাকে, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জামাত, তো আপনি কি এক ভাইরে পিটে মেয়েরা ফেলবেন আর 2 ভাইয়ের সামনে ও কি সেভ করতে আসবে না? ফলে শেল্টারের প্রশ্নটাও আপনার চলে আসে তখন, যে আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আরে ভাই পুনর্বাসন করার কিছু না, বাংলাদেশের চরিত্র এলো আওয়ামী লীগ। হ্যাঁ, তো সেই জায়গাতে আপনি মুক্ত করবেন কিভাবে? মুক্ত করার পদ্ধতিটা হলো আওয়ামীকরণ করা, আওয়ামীকরণ করা। সেটা কি? সে বাংলাদেশ পুনর্গঠন খুবই সহজ। সেটা হলো আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না, বাংলাদেশ দাঁড়াই যাবে। হ্যাঁ, সেটা আপনি কিভাবে করবেন? এবং বাংলাদেশকে পলিটিক্যালি এডুকেটেড করা। দেখেন জনগণ কিন্তু প্রতারিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা, আওয়ামী লীগ সমর্থকরা তার নেতৃত্ব তারে ফেলায় উড়াল দিচ্ছে। হ্যাঁ, সে যদি ট্রু ফ্যাসিস্ট হইতো, সে যদি রিয়েলি তার নেতা কর্মীরা ভালোবাসতো, সে তো তার পাশে থাইকা যেত, ফাইট করতো। হ্যাঁ, যে আমার ইডিওলজি এইটা, আমি এইভাবে শাসন করি, আমি বাচ্চাদেরকে, দেখেন এই বাচ্চাদের যে মারা হয়েছে যেভাবে, হ্যাঁ, এটা আমি তো দীর্ঘদিন ট্রমাটিক ছিলাম, কথাই বলতে পারিনি। এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের কোনো ফিলিংস নাই, কারণ তারা মনে করে তারা হলো রাজাকার মারছে, তারা 25 সালে 24 সালে রাজাকার মারছে। কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু লোকজন আবার মনে করে যে যারা আন্দোলন করছে তাদের কেউ কেউ এটার মধ্যে এই মৃত্যু, এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। আরেকটা বয়ান আছে, সেটা আওয়ামী লীগ কোনোদিন সত্য কথা বলে না আর কি, মানে আওয়ামী লীগ সমর্থন মানে একটা, মানে আমরা আসলে আমি আসলে রনি, আমি আপনার প্রথম দিকের কথায় একমত। আওয়ামী লীগ নিয়ে আমরা আসলে এত সময় এত অরিড হওয়ার কিছু না, আমাদের যেটা দরকার সেটা হলো রাজনীতিটা। আপনি যেটা বলতেছিলেন, আপনার প্রশ্নে আসি, তাহলে সেটা প্রক্রিয়াটা কি হবে? ধরেন যে লোকটা আওয়ামী লীগের হয়ে অস্ত্র হাতে ছাত্র জনতাকে হত্যা করছে, আর যে লোক মুজিবরে আব্বা মনে করে, শেখ হাসিনাকে দেবী মনে করে চাঁদা দেয়, দুজনের অপরাধ তো সমান না। যে সমর্থন করে, যে ধরেন রিয়েলি মনে করে শেখ মুজিব হলো একটা ধরেন জাতির জন্য ত্রাণকর্তা, তার কোনো দোষ সে খুঁজে পায় না, মানে ব্লাইন্ড থাকে না, এরকম লোক আছে, অবশ্যই আছে সমাজে। হ্যাঁ, এবং সমর্থক, তাই আওয়ামী লীগের বাইরে আর কোনো অপশন চিন্তা করতে পারে না, চিন্তায়, মননে, মগজে। এবার আপনি ওই লোকটারে কি করবেন? ওরা কি পিটিয়ে মাইরা ফেলবেন? আওয়ামী লীগ ট্যাগ দিয়া তার সম্পত্তি দখল করবেন, তার বাড়িঘর দখল করবেন? নো, ভিকটিম বিকাম কিলার্স, এটা জায়নিস্ট মডেল। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে আপনার অন্য দলগুলো কেন সুবিধা করতে পারে নাই, তার একটা কারণ হলো বাংলাদেশের রাজনীতি মডেলে এটাও চলে, আপনি মাইরাও জিতবেন, কাইন্দাও জিতবেন। হ্যাঁ, এখন অন্য দলগুলো এটা করতে পারে না। আপনার সেই জায়গা থেকে তাহলে আওয়ামী লীগের ব্যাপারে আপনার একটা পলিসি লাগবে, সেটা হলো আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেন। সমাজে যে বিপুল আওয়ামী সমর্থক আছে তাদেরকে আপনি হিলিং করেন, তাদেরকে বোঝান যে তোমরা এরকম একটা রাজনৈতিক আদর্শ দ্বারা চালিত হইছো যেটা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশ ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন তো আমি রনি, আমি আসলে আবার আপনার কাছে আসবো, কিন্তু এই ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন তো মনে হয় বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টিরই লাগবে, যেহেতু আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ, বাকিরা হচ্ছে জামায়াত, হচ্ছে আওয়ামী লীগের অনুসারী একটা জামাত লীগ, বা বিএনপি হচ্ছে ওরকম একটা, তো সেইটাতে তো সবারই লাগবে। মানে আপনি কি সেরকমই মনে করতেছেন যে সবারই একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনটা ম্যাসিভ হইতে পারে? যেমন ধরেন কোন ব্যক্তি আওয়ামী লীগের আমলে, হ্যাঁ, শেল্টারের জন্য আওয়ামী লীগ সাইজা ছিল, সে বলবে যে আমি এই কারণে আওয়ামী লীগ সাইজা ছিলাম, এই কারণে আমার মোরাল অবস্থার অবনতি হয়েছে, আমি এটার জন্য সরি, কিন্তু নেক্সট টাইমে আমি একটা ডেমোক্রেটিক বাংলাদেশে রাষ্ট্র গড়ে। দেখেন আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে, আমাদের একটা পলিটিক্যাল কমিউনিটি হইতে হবে, আমাদের একটা সিটিজেনারি রাজনীতি লাগবে। আমি আবার প্রশ্নে ফিরে আসি, রাজনীতি আপনি কিভাবে করবেন যদি সমাজ দুই দিক থেকে ট্রমাটিক থাকে? এক হইলো 15 বছরে আওয়ামী লীগের অত্যাচারের ট্রমাটিক, আর এক হইলো আওয়ামী সমর্থকরা তার নেত্রী পালায় যাওয়াতে ট্রমাটিক। ফলে এখন মব দ্বারা এই কেওয়াস কি চলতে থাকবে? এই কেওয়াস কি বাংলাদেশের ভবিষ্যৎ? এটা তো হইতে পারে না। ওকে, সেই ভবিষ্যৎটা আসলে কি সেটা আমরা একটু শুনবো, কিন্তু রনি আমি এই 6 মাসে মানে 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশের রাজনীতির আরেকটা রূপ আমরা আশা করছিলাম, যেটাকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছিল, সেইটাতে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি দেখেন? আমার কাছে ক্যানকানি জানি মনে হয় যে অ্যাবসলিউটলি আওয়ামী লীগের দেখায় দেওয়া পথে, আওয়ামী লীগের দেখায় দেওয়া ছাঁচে হাঁটতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য একটা ফরম্যাটে। আপনার কাছে কি মনে হয়, যদি আমি এই প্রশ্ন করি আর কি? দেখেন আমি বললাম 24-এর কোনো রাজনীতি নেই, আছে একটা স্পিড। সেই স্পিডটাকে রাজনীতিতে রূপান্তর করার প্রথম বৈশিষ্ট্য কি হবে? প্রথম বৈশিষ্ট্য হবে পলিটিক্স অফ কেয়ার, ফিলান্থ্রপিক রাজনীতি, হ্যাঁ, ঐক্যবদ্ধ থাকার রাজনীতি। সেই রাজনীতিগুলোর ক্ষেত্রে দেখেন আপনার বৈষম্য বিরোধী বলেন, নাগরিক কমিটি বলেন, এদের ব্যাপারে আমি এখনো কমেন্ট করতে রাজি না। কারণ হলো
আপনার দল করা আর রাজনীতি করা একটা। আপনি রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি আপনি আমাকে বলেন, আমি বলবো বাংলাদেশে একটা রাজনীতি লাগবে। এটা শুধু সমস্ত পার্টিগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। হ্যাঁ, আর একটা হলো 5 তারিখে সমস্ত শ্রেণী পেশার মানুষের একটা অভূতপূর্ব ঐক্যের ফলে যে একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটাকে রাজনৈতিক বন্দোবস্ত ধরে নিয়ে আমাদের হাতে ক্ষমতা, এবার আমরা আমাদের মতো আচরণ করব, সেইটা একটা আওয়ামী প্রবণতা। তারপরে নির্বাচনের দরকার নাই, হ্যাঁ, জনগণের ম্যান্ডেট এইটাই, অভ্যুত্থানের সরকারি জনগণের ম্যান্ডেট, ভোটের কোনো দরকার নাই, ভোটের জন্য অভ্যুত্থান হয় নাই, এইটাও একটা আওয়ামী প্রবণতা। দেখেন, আমরা জানি হাউ ফ্যাসিজম ওয়ার্কস, হাউ ফ্যাসিজম ওয়ার্কস, হ্যাঁ, ফ্যাসিজম কিভাবে ওয়ার্ক করে সেটা গ্লোবালি আমরা জানি, আওয়ামী লীগ হাসিনা আমাদের দেখাইছে। তো এখন আমি এই কথাটাই বারবার বলতে যাচ্ছি, সবার জন্য এটা বৈষম্য বিরোধীর জন্য সত্য, একটা রাজনীতি লাগে ভাই, দলদারি করা কোনো ব্যাপার না। আপনি আমার 10 লাখ টাকা আজকে সকালে পাঠান, বিকালে আমি বড় দল করে আপনারা দেখাইতেছি, খুব বড় দল হবে না, 10 লাখ টাকা মানে খুব বড় দল হবে না, অসুবিধা নাই, যাই হোক আমি একটা কইরা দেখাইতে পারবো। ছোট দল হলো ভাই, বাংলাদেশে বামপন্থীরা 90 জন লোক 80টা দল করে বসে থাকে, দল করা তো সমস্যা না ভাই। আচ্ছা, ঠিক আছে জনাব রনি, আপনার লাগবে রাজনীতি। এখন কথাটা হলো এইটাই জনাব রনি, আপনি কথা বাদ দিয়ে আসল কথায় আসি। আসল কথাটা হলো আপনার একটা রাজনীতি লাগবে। সেই রাজনীতিটা কি? সেই রাজনীতিটা হলো এতদিন বলা হয়তো রাষ্ট্রের নাগরিকরা সব সময় জবাবদিহিতার মধ্যে থাকবে, রাষ্ট্রের কাছে অ্যাকাউন্টেবল থাকবে। নো, নাগরিকরা থাকবে স্বাধীন, রাষ্ট্র সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবে। এবং আমরা এটাও জানি স্বাধীনতা মানে স্বাধীনতা, ফ্রিডম ইজ নট ফ্রি। আমার কাছে আমি আবার আপনার কাছে সাথে রনি, একটা রেসপন্সিবিলিটি জড়িত। যে লোক রেসপন্সিবল না, তার ফ্রিডম এনজয় করার কোনো রাইট নাই। ওকে, আপনি আমার স্বাধীনতা দিবেন আর আমি বড় মুরগির রানটা আগে চাইনা নিয়ে খাইয়ে ফেলবো, আমার স্বাধীনতা এনজয়ের কোনো, এই জায়গা থেকে আমি আপনার কাছে মাস্ট বি রেসপন্সিবল। এই জায়গায় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের মানুষ, মাফ করবেন, বাংলাদেশের মানুষ এখন ওইরকম রেসপন্সিবল কিনা, বা এরকম রেসপন্সিবল করতে হলে কি করতে হবে, এটা নিয়ে আমি আলাদা প্রশ্ন নিয়ে আসবো। জনাব সার্জিস আলম, অনেকগুলি প্রশ্ন আপনার কাছে জড়ো হয়েছে। একটা হচ্ছে যে আপনি নতুন দল করার জন্য, আপনারা নতুন দল করার জন্য আসলে টাকা নেওয়া, চাঁদা নেওয়া, তারপরে তহবিল সংগ্রহ করা, এক ধরনের ক্যাশ ক্যাপিটাল না, সেটার দিকে যাচ্ছেন কিনা। আর জনাব রনি একটি কথা তুলেছেন যে আপনারা নির্বাচন চান না, এটাই আমাদের ম্যান্ডেট, সেইটা একটা আওয়ামী প্রবণতা, এবং অন্যান্য আওয়ামী প্রবণতাও আপনাদের মধ্যে দেখেছেন কিনা। আমি ওই প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে খুবই আওয়ামী লীগের মতো মনে হয়, পুরো ব্যাপারটা ধরে যদি একটু বলেন। যেমন ভাই এক্সাম্পলটা দেন, আপনার লাস্ট কথার একটা যে এক্সাম্পল। যেমন আওয়ামী লীগও পছন্দ করতো না তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা হইলে, আওয়ামী লীগ কোনোদিন পছন্দ করতো না তাদেরকে কেউ সমালোচনা করলে, আওয়ামী লীগ খুবই বিভিন্ন জায়গায় গিয়ে এই হুমকি দিত, আমরা যেটা বলবো সেইটাই হবে। আওয়ামী লীগ বলতো যে ভোটের দরকার নাই, উন্নয়ন আসে। এই সরকারের মধ্যে থেকে অনেকে বা এই সরকারের সমর্থক অনেকে এটা বলতে চায় যে নতুন করে নির্বাচনের দরকার নাই, আগে আমরা সংস্কার করব, আমাদের এইটাই ম্যান্ডেট, গণ অভ্যুত্থানই আমাদের ম্যান্ডেট। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে একটা আছে না, একটা তর্জনী উচায়া, তর্জনীর নির্দেশ করা, উই আর দে করা, এইটা আওয়ামী লীগের যে জায়গা থেকে আমরা যেই 15 বছর যে রক্তাক্ত অভিজ্ঞতার বা যে বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম, যে বঞ্চনার মধ্যে আমরা ছিলাম, সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি। আপনি চাইলে আপনারা আমি আলাদা আরো অনেক উদাহরণ দিতে পারি আর কি। এখন একটা ভাই শোনেন, একটা জিনিস আপনাকে বলি, সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি, এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা। আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে। ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে, কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম ভাঙায় করছে, সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে, তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে, এটা কোনোদিন হইতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই পুরো যে আপনি যে সিস্টেমটার কথা বলতেছেন, কালচারটার কথা বলতেছেন, এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনারা যাদেরকে চেনেন ফেস হিসেবে, এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া, এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। কোন জায়গাটা থেকে? আসলে এই যে বাংলাদেশে বিগত 16 বছরে এই যে একটা কালচার এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামোদি, কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে, এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে, ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে, মানুষ সামগ্রিকভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বের হইতে পারতেছে না। মানুষ এখন প্রত্যেকদিন 100টা তদবির নিয়ে আসে, মানুষ এখনো তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে, কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না। আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে
যেই পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে, এই অভ্যুত্থানের পরও ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বের হইতে পারে না, তার রাজনৈতিক নেতৃবৃন্দ বের হইতে আমি আপনার সাথে একমত ভাই। শেষ করি, আমি একটু আপনার শেষ সাথে করি ভাই। একমত। হ্যাঁ ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি, আপনাকে বলি ভাই, আপনি তো বাইরে থেকে দেখতেছেন, আমরা চোখের সামনে থেকে দেখতেছি। আপনাকে বলি, আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে, খুনের হত্যার উপরে দাঁড়িয়ে, লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার, আমরা তো সরকার সরাসরি নাই, কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি, মাঠকেও দেখতে পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে, মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি। বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সুশীল, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব, এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে, ভিতরে এক একটা কালপ্রিট এবং ভণ্ড। এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে, ভিতরে ভিতরে এরা তদবির করে, ভিতরে ভিতরে এরা আগের কালচারটা এস্টাবলিশ করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে, উপরে এসে বলে কে ওখানে চাঁদাবাজি করতে গেছে। এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মীগুলো, তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে, তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায়, আবার উপরে উপরে। আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না, আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক। দিস ইজ দ্য বিটার ট্রুথ। এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে, এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে, অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে 5-10 বছর পর তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার দিবে। ভাই একটু জাস্ট সেইটা বুঝাই, ফিনিশিংটা দেন। আচ্ছা ফিনিশিংটা দেন, হ্যাঁ ফিনিশিংটা দেন, ফিনিশিংটা। তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে 3 জন ওইখানে সরকারি উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে, অ্যাকচুয়ালি যারা স্পিরিটটাকে ধারণ করে, ভাই 5 তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে, এই সংখ্যাটা বেশি, তারা এই নাম ভাঙায় খাইতেছে আরো বেশি। এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার, এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে, ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ 6 মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে, প্রাণপণ চেষ্টা করে। ভাই আমাদের তো পালাবার পথ নাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি ভাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব, কিন্তু এই সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, যেগুলো ফাংশন না করলে, হেল্প না করলে, ওয়ার্ক না করলে, ভাই শুধু একটু শেষ করি, শেষ করেন। এই যে বিষয় সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রতভাবে জড়িত এবং সহযোগী। এরা যদি এই কালচার থেকে বের না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে, তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করুক না কেন, ওই কাজগুলো আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে। সাজিস খুবই চমৎকার আপনি বলছেন, কিন্তু খুব একপাক্ষিক বলছেন কিনা সেটা হচ্ছে আমার নিবেদন। যে আপনি এমন ভাবে বলতেছেন যে যারা ওই কালচারটা রাখতে চায় তারাই শুধু এটার মধ্যে পক্ষভুক্ত, আপনারা যারা এই কালচারটার মধ্যে আসেন এবং সেই কালচারটাই ব্যবহার করতেছেন তারা যেন পক্ষভুক্ত না। আমি প্রশ্ন করি, আপনাকে আমি প্রশ্ন করেছি যে আপনারা যে রূপায়ণের অফিস নিয়েছেন সেটা চাঁদা করতে আসতেছে, যে চাঁদা করতে আসতেছে, আপনাদের যদি আমি প্রশ্ন করি যে আপনারা আসলে কেন এই গাড়ি চড়ে এখানে যাইতেছেন, কে আপনাদের গাড়ি দিচ্ছে, আপনারা বলেন আমার মতো 1 কোটি খালেদ মহিউদ্দিন আছে যারা আপনাদেরকে গাড়ি দেয়। একই কালচারে আপনারা পড়তেছেন না, একই কালচারে আপনারা ব্যবহার করতেছেন না, আপনাদের কাছে তদবির আসতেছে, আপনারা তদবির করতেছেন, তো বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন, তো করতেছেন না, আসতেছে আপনাদের কাছে। ভাই শুনেন ভাই, আসতেছে 100টা, হ্যাঁ করতেছি না ভাই। আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি, এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি, ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামোদি করতেছে, জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ওই এলাকার মানুষ, জনগণ, ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে, তখন এই দাবিটা তুলছি। কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে, দেশের স্বার্থ হবে, তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলবো। আপনি এটা একটা এক্সাম্পল দেখাবেন, আমি দেখাবো সার্জিস, আমি একটা এক্সাম্পল দেখাবো, একটা এক্সাম্পল দেখাই, অবশ্যই একটা এক্সাম্পল দেখাই, একটা এক্সাম্পল, হ্যাঁ আপনারই দেখাই। আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না, কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন, আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে। ভাই শোনেন একটা কথা বলি, মানে এই যে মানে এটার চেয়ে বড় প্রোপাগান্ডা, এবং মানে আপনি শোনেন জাস্ট একটা এক্সাম্পল, পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে, এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগেই তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল, এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটু অ্যাড করি ভাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন 2000 স্টুডেন্ট, তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না, বাকিদেরকে দিয়েছিল। এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল, বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল। এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে। এই অভিযোগগুলো এক করে পুরো পঞ্চগড় জেলার ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল, মানুষ নেমেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেমেছিল। কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে, ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন, কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই। সাপোজ এটা এরকম আসতেছে এই জন্য ভাই 100 কোটি টাকা পেয়েছিলেন, এটা আমি বললাম, কিন্তু এটা কোনদিন সত্য হইতে পারে না। আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল যে কারণে আমরা এটা বাধা দিয়েছি। আচ্ছা, প্রথম কথা যে আপনি কি এই সমস্যার সমাধান করলেন, মানে এই সমস্যার সমাধানে আপনি নেতৃত্ব দিলেন? ধরেন আমি কেন নেতৃত্ব দিব? না ভাই, সবচেয়ে বড় শুনেন, আপনার কাছে অভিযোগটা আসছে, তারপর আপনি এটা সমাধান করলেন, ব্যাপারটা কি এরকম? না না না, আমার কাছে অভিযোগ কেন আসবে? আমার কাছে কোনো অভিযোগই আসে নাই। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল, এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে, বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে। পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু না, পুরো পঞ্চগড় জেলা জজ কোর্ট জানে, যত অ্যাডভোকেট আছে সবাই জানে যে তারা এগুলোর সাথে জড়িত। ভাই শেষ করি তো, তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা, ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয়ের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে, তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গণে। সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বলেছিলাম তারা তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে থাক, কিন্তু তারা যেন কোনো ভাঙচুর প্রক্রিয়া না যায়, এইটুকু। এটা হচ্ছে প্রশাসনিক বিষয় ভাই, কিন্তু না ভাই আমার মনে হয় যে একটা কথা অ্যাড করতে হবে ভাই, বলেন একটা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হইতেছে কি ভাই, কিছুদিন আগে আমি এরকম দেখছিলাম সোহরাওয়ার্দী মেডিকেলে একটা প্রেসক্রিপশনে লেখা সমন্বয়ক সার্জিস আলমের আত্মীয়, বাড়ি হচ্ছে নাটোর না পাবনা এরকম কিছু একটা জায়গা। আমার 14 গোষ্ঠীতে ভাই এখানে কেউ নাই। এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে, এই নামগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না, তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে। কিন্তু এটা যখন ভাই একটা জিনিস শুধু বলি, এটা যখন আপনি আপনার জায়গায় এরকম, আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড, একদম সোজা বাংলা কথা বলি ভাই, সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে, কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে, এটা খুবই অপ্রত্যাশিত। আর আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই, আমি আমার জেলায় এ পর্যন্ত 8000 কম্বল দিয়েছি ভাই। এই টাকাটা কোনো চাঁদার টাকা না। এই 8000 কম্বল আমি যদি ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করে না নিতাম, ওই মানুষগুলো অন্য কাউকে দিত। বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর 10-20 হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয়। আমি এর মধ্যে মনে করেন 10 জন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি। আমি ওটাতে যাচ্ছি ভাই, আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড়ে প্রচন্ড শীত, আপনি যদি আমাকেও 1000 দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো। তারা দিয়েছেন, এইটুকুই কম্বলের বিষয়। 2 নম্বরে আসেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয়। ভাই একদম স্পষ্ট কথা বলি, বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলের টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে, সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না, একদম ক্লিয়ারলি বলে দিলাম। আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে। এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে। আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে, যদি না থাকি তারা ফান্ডিং করবে না। এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই, আমি আপনাকে বলি, আপনি যদি দেশে থাকতেন না, আপনি এতদিনে আমার অন্তত 5 দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে 2টা গাড়ি আছে, আমাকে একটা গাড়ি একটু 3 দিনের জন্য দেন বা 1 দিনের জন্য দেন, ড্রাইভার এবং গাড়ি আপনার, তেলটা আমি দিব ভাই। আমি ভাই লিখে দিতে পারি, আপনি খালেদ মহিউদ্দিন ভাই
আপনার 2টা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন। এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই, যে 16 বছর পরে একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে। এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে। এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপরে যে চাঁদা এভাবে চাপিয়ে দেওয়া হতো, সেটা থেকে তারা এখন মুক্ত। তাই আমরা না রিকোয়েস্ট করি ভাই, এভাবে ওপেনলি ভাই একদিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি, আমরা আপনাদের যারা এখানে আছেন নিশাদ ভাই থেকে শুরু করে আমরা তাদেরকেও করবো ভাই, যদি দেন ভালো হবে, না হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো, যেই দেয় ভাই। আজকে কেউ দেয় নাই ভাই, ক্লিয়ারলি বলে আজকে কেউ দেয় নাই, হেঁটে চলছে, রিকশায় চলছে ভাই, এভাবে আমাদের লাইফ চলছে। জনাব সার্জিস আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রসঙ্গে মানে অনুষ্ঠানের আসলে একটু সময় বেশি লাগলো কারণ সার্জিস একটু দেরি করে আসছিলেন, কিন্তু আমরা একটা শেষ প্রসঙ্গে আসি খুব সংক্ষেপে। জনাব রনি, আপনি যদি 2 মিনিটে বলেন, তারপর আমরা সার্জিসকে 1 মিনিট শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে যে আমি জানতে চাইছিলাম যে এই যে বর্তমান যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা নতুন রাজনৈতিক দল করতেছে, সরকার করতেছে, তাদেরকে আপনি কি দেখেন, তারা ঠিক পথে আছে কিনা, তারা রাজনৈতিক জায়গাটা থেকে? আচ্ছা দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আওয়ামী লীগের সাথে ট্যাগ দিয়ে চিন্তা করাটা আমি কিন্তু বলি নাই। আচ্ছা আচ্ছা, এটা আপনি বলেন না। আমি আমার এই প্রশ্নটা একটু করে রাখতে হবে যে আপনি যে যাকে বলতেছিলেন যে স্বাধীনতা আসলে দিলেই হবে না, স্বাধীনতা কামস উইথ রেসপন্সিবিলিটি, কারণ এটা আসলে সার্জিসের বক্তব্য অসংখ্য পরিষ্কার যে তারা কিন্তু আসলে তদবিরের বন্যায় ভেসে যাচ্ছে। অসংখ্য লোক তাদেরকে তদবির করতেছে। তারা তদবির যদি নাও শুনে তাইলেও কিন্তু এটা বাজারে গিয়ে বলা সম্ভব যে তারা তদবির করে কাজ করছে, কারণ আমরা নিজেরাই আসলে অনেক বেশি তদবির করতেছি তাদের কাছে। তো ওই জায়গা থেকে জনগণকে বাইর করে নিয়ে আসার জন্য বা জনগণকে এইটা বোঝানোর জন্য যে তোমরা আপাত লাভ আর দেশ গরুর জিয়াফত, সেটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিনা, সেটা জায়গা থেকে যদি একটু বলতে। আর সার্জিস, এই ব্যাপারটা নিয়ে আপনি একটু কথা বলবেন যে জনগণকে বোঝানোর জন্য আপনারা কি করতেছেন, যে জনগণরা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় কিনা, যে রাজনৈতিক বন্দোবস্ত আসলে এই তদবির এইটা থাকবে না। জনাব রনি, আপনি আগে। হ্যাঁ, এখন এই রাজনৈতিক বন্দোবস্তের জন্য দেখেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সার্জিস যেটা বলতেছিল যে আমরা কিন্তু রিস্কে আছি, রিস্কের কোনো কিছু নাই। হ্যাঁ, দেখেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, 24 একটা ঐতিহাসিক ইভেন্ট, এবং এইটা বাংলাদেশকে রাজনৈতিকভাবে যদি মুক্ত করতে না পারে তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব। প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। এখন ছাত্রদের মধ্যে ডেফিনেটলি নতুন আমাদের রাজনীতি লাগবে। সেই রাজনীতি যদি করতে এই ছাত্র নেতৃত্ব, সার্জিসদের নেতৃত্বে, মাহফুজদের নেতৃত্বে, নাহিদদের নেতৃত্বে এরা যদি ব্যর্থ হয়, যেই জেনজি জেনারেশন আপনার রাস্তায় নেমে বন্দুকের গুলির সামনে বিদায় পৃথিবী বলে দাঁড়াইছে, সে নাগরিক ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি না পায়, তাহলে ওই যে জাসদ গণবাহিনী টাইপের একটা এনার্কি শুরু হবে বাংলাদেশে। কারণ 5-7 বছর পরে এরা ইয়াং হবে, এদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে 24-এ, দেখেন একটা গণ অভ্যুত্থান 10,000 বই পড়া যায় জ্ঞান হয়, তার চেয়ে অনেক বেশি জ্ঞান রাজনৈতিক প্রাজ্ঞতা পোলাপানদের দেয়। হ্যাঁ, ফলে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং এই যে ছাত্র নেতৃত্ব, তারা যদি একটা নতুন বাংলাদেশ, নাগরিক ভিত্তিক ইনসাফপূর্ণ বাংলাদেশ কায়েম করতে ব্যর্থ হয়, তার কাফফারা এদের প্রত্যেককে দিতে হবে। কারণ আমরা বেঁচে আছি শহীদদের দায়। আপনি তো রনি এটা খুব সহজে বলতেছেন, কিন্তু এইটা করা কি সম্পূর্ণ ওদের হাতেই আছে? যে ধরা যাক এটা কি একটা সিলেবাস, যে এই সিলেবাসটা পড়ে আমরা পরীক্ষা দিলাম? এটা সিলেবাস কারণ হইলো কি, আওয়ামী লীগ দেখেন বাংলাদেশে ঐক্যটা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনার কি করতে হবে আপনি জানেন। আওয়ামী লীগ যা করছে তার উল্টাটা করলে বাংলাদেশ দাঁড়াই যাবে। হাসিনা যা করছে, হাসিনা যেভাবে ব্যুরোক্রেসি চালাইছে, হাসিনা যেভাবে জুডিশিয়ারি চালাইছে, হাসিনা যেভাবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান চালাইছে, ওইভাবে আপনি চালাবেন না, তাইলে বাংলাদেশ দাঁড়াই যাবে। কিন্তু এটা চালাবেন না, যে তার জন্য একটা ঐক্য দরকার। সেটা কি, জামাত, বিএনপি, ছাত্র জনতা, নাগরিক সম্মিলিত একটা ঐক্য দরকার। এখন সেই ঐক্যটা কেন হচ্ছে না? কারণ হইলো, যেটা বলতে চাচ্ছিলাম এর আগে, আওয়ামী বিরোধিতার মধ্যে একটা তারতম্য আছে। ধরেন আপনি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে আপনার ন্যারেশনটা হয়ে গেছে জামাতের মতো, আবার আরেক গ্রুপ আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে হয়ে যাচ্ছে ওটা বিএনপির মতো। তাহলে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি সেটা তো আর হচ্ছে না, সেটা হয়ে যাচ্ছে বিএনপির মতো অথবা জামাতের মতো। তাহলে মানুষ তো এই দুইটা দলকে একই দেখে, জানে তারা। হ্যাঁ, তারা তো বছরের পর বছর, দশকের বছর দেখতেছে। তাহলে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলছেন, সেটা মানে নতুন দল শুধু না, আপনাকে একটা রাজনীতি প্রস্তাব করতে হবে, এবং সেই রাজনীতিটা কোথা থেকে উঠে আসবে তার একটা মডেল জিয়াউর রহমান কিন্তু দেখাইছে। জিয়াউর রহমান দেখাইছে কিভাবে রাজনীতিতে উঠে আসতে হবে এই প্রেস কনফারেন্স থেকে না, রাজনীতিতে উঠে আসতে হবে মিডিয়ার বকবক থেকে না, রাজনীতিতে উঠে আসবে রোড থেকে, মাঠ থেকে, মানুষ আপনাকে, অথবা ক্যান্টনমেন্ট থেকে না,
জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি করে ওঠে, এটা জিয়াউর রহমান একটা বিপ্লব করছে। দেখেন আরেকটা বলা হয় কিংস পার্টির কথা, জিয়াউর রহমান একটা বিপ্লব করছে আর আমরা করছি একটা অভ্যুত্থান। ফলে আমাদেরকে জনগণের কাছে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। জিয়াউর রহমান বিপ্লব করার পরেও আবার জনগণের কাছে গিয়ে আমরা তো এত কিছু বুঝি না, আপনি তাত্ত্বিক, আপনি বলেন এটাকে অভ্যুত্থান, এটা বিপ্লব না নাকি বিপ্লব অভ্যুত্থান না? বিপ্লব অভ্যুত্থান না, আমাদেরকে অন্য স্যারেরা আবার আইসা বলে যে না এটা আসলে বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে। মানে তো ডেফিনেটলি অভ্যুত্থান, কারণ বিপ্লব হওয়ার জন্য আপনার সবকিছুর উপর ওই বিপ্লবী মানে অভ্যুত্থানকারী শক্তির কন্ট্রোল থাকে। দেখেন সার্জিসটা কোনো কাজ করতে পারতেছে না এই আমলাতন্ত্রের কারণে, সার্জিসটা কোনো কাজ করতে পারতেছে না জুডিশিয়াল কন্ট্রোলটা তো ভাঙা যায় না। আমাদের দরকার, শুনেন, এই ছাত্র নেতৃত্ব যদি ফেল করে তাহলে আমাদের শহীদদের এই যে দায় একটা আছে না, এটা তো আছেই, জীবিত যারা আহত এবং এই যে বিপুল তরুণ জনগোষ্ঠী জেনজি জেনারেশন যে অভ্যুত্থান ঘটাইছে, তারা আগামীতে যে পলিটিক্যাল এংজাইটিতে ভুগবে এবং তার ফলে যে বিস্ফোরণ হবে, সেইটা এখন কি কেওয়াজ, সেই কেওয়াজ আমি কল্পনাও করতে পারি না। সেটার দায় নিতে হবে, সেটার দায় সমস্ত রাজনৈতিক দলকে নিতে হবে যেরকম, এবং ছাত্র নেতৃত্ব আমি মনে করি তারা ভালোভাবে বুঝতে পারতেছে নতুন রাজনীতি গড়ে তোলার জন্য মাঠে যাবে এবং জনগণের ভিতর থেকে একটা রাজনৈতিক দল গড়ে তুলবে। আমি জনগণের জায়গাটা বোঝার জন্য একটু জনাব সার্জিস আলমের কাছে আসি। জনাব রনি, আপনাকে ধন্যবাদ। সার্জিস, আপনি যদি 1-1.5 মিনিটের মধ্যে কথা শেষ করেন তাহলে ভালো হয়, আমরা আসলে অনুষ্ঠানের পরে। জনাব সার্জিস। ভাই, আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়নে যাওয়ার চেষ্টা করছি। আমাদের জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির প্রায় 300-র উপরে আমাদের কমিটি আছে উপজেলা পর্যায়ে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 40টার মতো জেলা কমিটি আছে। আমি আমার জায়গা থেকে অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত প্রায় 35-36টা জেলায় গিয়েছি। আমরা যখন ম্যাস লেভেলের মানুষের সাথে যাই, কথা বলি, তখন আমরা তাদের যে আশা আকাঙ্ক্ষা, ভাই খুব সাধারণ চাওয়া পাওয়া, ভাই তারা তাদের জায়গা থেকে শুধুমাত্র মানে খুব সিম্পল, যেটার সাথে জড়িত ওই জায়গায় স্বাধীনতা চায়, তার মতো করে কাজটা করতে চায়। দ্রব্যমূল্যের তাদের জায়গা থেকে সহনীয় পর্যায়ে তারা চায়, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক চায়, তারা চায় একটা অফিসে গিয়ে তাদেরকে চাঁদা দিতে হবে না, তারা ঠিক মতো তার কাজটা বুঝে পাবে, তারা চাইতেছে কোনো একটা যদি কোর্টে যায় তারা তাদের বিচারটা বুঝে পাবে, একদম খুব সিম্পল চাওয়া। আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের মানুষের যেমন অনেক ধরনের সমস্যা অনেক বেশি, বাংলাদেশের মানুষের চাওয়াগুলো সহজ। এটার জন্য যেটা হচ্ছে সামগ্রিকভাবে যে স্টেক হোল্ডার, রাজনৈতিক দল বলেন, আপনি সিভিল সোসাইটি বলেন, আপনি আমলাতন্ত্র বলেন, এই যে ইয়াং জেনারেশন যারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিনিধিত্ব করছে, তাদের কথা বলেন, সবাইকে তাদের জায়গাতে ভূমিকা রাখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাধারণ জনগণ আমরা যাদেরকে বলি, যারা শুধু প্রশ্ন করে, দায়বদ্ধ কম থাকার বিষয়টা যাদের ক্ষেত্রে দেখা যায়, তাদেরকেও ভাই দায়বদ্ধ হইতে হবে। তারা প্রত্যেকের জায়গা থেকে কোনো না কোনো জায়গায় জড়িত, সেটা একটা বাজারে হোক, সেটা একটা হাটে হোক, সেটা একটা অফিসের পিয়ন হিসেবে হোক, প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় দায়বদ্ধতা নেয়, তাহলে আমরা মনে করি এই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন ঘটানো সম্ভব। আরেকটা জিনিস ভাই আপনাকে শুধু বলি, এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেছে, এই অভ্যুত্থান আমরা এখন দেখতেছি না যে এইটাতে চড়তেছে, এই শার্ট পরতেছে, এই কাপড় পরতেছে, কত না কত টাকা করে ফেলছে, কত না কত কিছু মনে হয় খরচ হইতেছে। ভাই এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেছে, শাহবাগে গামছা করে 5 টাকা 10 টাকা তোলা হয়েছে, 10, 12, 15 হাজার টাকা, ওইটা দিয়ে ওই দিনের প্রোগ্রাম চলছে। যদি উদ্দেশ্য ভাই একটা জিনিস শুধু, যদি উদ্দেশ্য আমাদের সৎ থাকে, সামনে আমাদের ওই চিন্তা ভাবনা দেশ এবং মানুষকে রেখে থাকে, ওই 24-এর অভ্যুত্থানের স্পিরিটটা থাকে, ভাই খুব বেশি কিছু খরচের প্রয়োজন নাই, 24-এর অভ্যুত্থানের স্পিরিটটা না, 24-এর অভ্যুত্থানের স্পিরিটটা সম্পর্কে সার্জিস আপনার সামনে কি কোনো স্ক্রিন আছে? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? না মনে হয়। জি আমি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন? আপনি দেখেন, আপনাকে আমি আসলে স্ক্রিনে দেখাইতেছি, এটা হচ্ছে মেহের আফরোজ শাওনের একটা স্ট্যাটাস। মেহের আফরোজ শাওন এই স্ট্যাটাসে দিছিলেন 17 জুলাই আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর একটা ছবির একটা ইয়ে দিয়ে উনি এটার মধ্যে বলছিলেন যে মানে সমালোচনা করছেন সরকার। এটা 17 জুলাই 2024। সেই মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে হইলো ফেসবুকে অ্যাক্টিভিজম করার জন্য। মানে ডক্টর ইউনূস, মানে আমি যে বলি, মানে একদমই শেখ হাসিনার পথেই সরকার হাঁটতেছে। আপনার এরকম মনে হয় না সার্জিস? শেষ মানে এটা মানে এটা ফেসবুক অ্যাক্টিভিজমের জন্য কি আসলে গ্রেফতার করা যায়? কারণ কি আমি কেন এই কথা বলতেছি, মেহের আফরোজ শাওনরা যখন 17 জুলাই এই জিনিসটা করছিলেন, তখন কিন্তু শেখ হাসিনার পায়ের তলা থেকে সংস্কৃতিজীবীদের মাটিটা সরে গেছিল এবং এইটা কিন্তু তাকে অনেক বড় আঘাত দিছে। এর জন্য কিন্তু তাদেরকে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে এটা আওয়ামীকরণের যে বয়ান, সেটা অনেকটা নস্যাৎ হয়েছিল কিন্তু উনাদের কারণে। যাই বলেন আপনি ভাই, একটা জিনিস একদম ভাই, না কেউ যদি ভাই জুলাইয়ে মেহের আফরোজ শাওন যেই
আপনি যেটার কথা বললেন এই কাজের জন্য তাকে বাহবা দিতে আমাদের বিন্দুমাত্র কার্পণ্য নেই, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভাই একটা জিনিস স্পষ্ট করে বলি, এই অভ্যুত্থানে ধরেন কোন একটা জেলায় যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন, যদি এই সংখ্যাটা 50 জন হয়ে থাকে, অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই স্পিরিটটা ধারণ করে ওই জায়গায় সৎ থেকে কাজ করার সংখ্যাটা আর 50 জন নাই ভাই। 5-10 জন ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন, ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায়, তাদের জায়গা থেকে চাঁদাবাজি বা এরকম কাজ কারবার শুরু করেছেন, এরকম অনেকে আছে। এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা ভালো কাজের জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিব, কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে ভাই, আমি নিজে 2টা ফেসবুক গ্রুপ কারা চালায় আমি জানি না, তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে, আমার জীবনের প্রথম মামলা। কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে, প্রোপাগান্ডা আছে, যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায়, হেয় করা যায়, এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা বলছে। এটা কোনোদিন ভাই এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়া যে স্বাধীনতা প্রত্যাশা করে, এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই। সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটার কোনো ভিত্তি নাই, কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিসরিপ্রেজেন্টেশন হয়, সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেওয়া হয় তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা অরাজকতা তৈরি হবে, মানে যে যার মতো করে বলবে। মানে না ধরেন মিথ্যার কি আসলে অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা আছে? বর্তমান যুগে আইসা একটা মিথ্যা প্রমাণ করতে 10 সেকেন্ড লাগে। এই ফেসবুক অ্যাক্টিভিজমের জন্য যদি আপনারা এখন জেলে নেন, এটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না সার্জিস, আপনারা নিশ্চয়ই চেক করবেন। আমাদের আর মানে আমি জানি না, মানে আপনি বলেন কারণ আমি এটা রনির কাছেও এক লাইন শুনতে চাই, আপনি বলেন। একটু আনসার আছে ভাই। সবচেয়ে বড় কথা কি জানেন, এখন বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 10 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, এর মধ্যে ফ্যাক্ট চেক করে কোনটা রিয়েল কোনটা ফেক এটা বুঝার মতো ভাই 70 to 80% মানুষের এই ক্যাপাবিলিটি নাই ভাই। যেটা সামনে আসে তারা ওইটাকে রিয়েল মনে করে। এই জন্য আমার যখন সর্বশেষ ভাই মজার একটা কথা বলি, সর্বশেষ যখন বিয়ে হলো আমাকে এরকম অনেকজন জিজ্ঞাসা করছে, গ্রামের মানুষজন, তোমার না আগে বিয়ে হয়েছিল? মানে তারা আগের ওই ফেক জিনিসগুলোকে বিশ্বাস করে নিচ্ছিল ভাই। তো আপনি এরকম কত প্রোপাগান্ডার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন যেখানে আপনার পিছনে দেশ এবং দেশের বাইরে এই টিম থেকে বুঝতেছি না প্রপাগান্ডার বিরুদ্ধে তো আপনার দাঁড়াইতে হবে না, কারণ প্রপাগান্ডা তো নিজেই মিথ্যা প্রমাণিত। আপনি কি তাদের সবাইকে নিয়ে জেলে ভরে দিবেন? না না ভাই, জেলে ভরবো না, কিন্তু যখন ভাই আপনার কথাটা শুনেন ভাই, যখন এরকম অসংখ্য হতে থাকবে এবং যেটা আসলে একটা সঠিক জিনিসকে রং ওয়েতে নিয়ে যাবে, মিসরিপ্রেজেন্ট করবে, তখন এটার বিরুদ্ধে অন্তত আপনি যদি কয়েকটা ব্যবস্থা না নেন তাহলে তো এটা চলতে থাকবে, তাহলে তো আপনি কখনোই একটা রাইট ট্র্যাকে আপনি যেতে পারবেন না। তার মানে জেলে নেওয়া ঠিক আছে আপনি মনে করছেন? ভাই জেলে নেওয়া ঠিক আছে না, এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। কারো যদি এরকম সংশ্লিষ্টতা থাকে যে এটা কোনো একটা মানে বিশৃঙ্খলা বা আইনের বাইরে কোনো একটা কিছুতে যাচ্ছে, তখন ব্যবস্থা নেওয়া হবে না হবে না। সার্জিস আপনি আমার খুবই প্রিয়, কিন্তু আপনার বলা আমার কাছে খুবই হাসান মাহমুদের বলার মতো লাগতেছে। যাই হোক ভাই শুনেন, আমি আপনাকে একটা জিনিস বলি ভাই, না না আর আমাদের সময় নাই। আপনি আপনার কথা বলছেন যে আপনি তো আসলে দৃষ্টান্ত বুঝাইতে চান। না না ভাই একটা জিনিস একটু বলি। হ্যাঁ রনি শেষ করবেন। হ্যাঁ সার্জিস শেষ করেন। হ্যাঁ আমাদের তো আর সময়। হ্যাঁ রনি তাহলে আপনি 1 মিনিটে বলেন, আমাদের আর সময় নাই কিন্তু আসলে সময় শেষ হয়েছে অনেক আগে। শাওনকে যে কারণে গ্রেফতার করা হয়েছে সেটা কিন্তু ফেসবুক কারণের মধ্যে ফেসবুক স্ট্যাটাস এগুলো লেখা নাই। আচ্ছা, লেখা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা উইয়ার্ড ধারণা। হ্যাঁ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বইলা কিছু নাই, এটা থাকা উচিত না। এখন যেটা 24-এর অভ্যুত্থানের পরে থাকা উচিত হলো ওই যে রাষ্ট্র অ্যাকাউন্টেবল থাকবে, নাগরিক না। হ্যাঁ কিন্তু কথা হলো এই ফ্রিডমটা আপনি এনজয় করবেন রেসপন্সিবল হইয়া। শাওন কি রেসপন্সিবল ছিল না? শাওন শেখ হাসিনার ওই ডাস্টবিনওয়ালা ছবিতে যখন আপনার শফিক ভাই যে টিস্যু ফালাইলো সেইটা দেখেন, সেটার একটা অ্যাস্থেটিক্যাল কোশ্চেন হাজির করলো। শেখ হাসিনার প্রতি ঘৃণার কারণেই তো আপনি শেষ করেন। মানে আমি কিন্তু কন্টেন্টে যাইতে চাইতেছি না, মানে আপনি মনে করতেছেন যে শাওনের বক্তব্য দিয়া। শুনেন শাওনের বক্তব্য শুনে, শাওন হইলো একটা আওয়ামী পরিবারের সন্তান, তার বাপ মা দুইজনই আওয়ামী লীগের এমপি ছিল, সে প্রতিশ্রুতিশীল আওয়ামী লীগার। শেখ হাসিনার আচরণে সে বিরক্ত ছিল, সেই কারণে সাইদের পক্ষে সে নিছে। সে তার মানে শোনেন আওয়ামী লীগের অনেকগুলো পকেট আছে, কালচারাল পকেট। ঠিক আছে রনি, আমি আপনার বক্তব্য বুঝতে পারতেছি। আপনি মনে করতেছেন কি না বঙ্গবন্ধু বলতে আওয়ামী লীগার একজন প্রতিশ্রুতিশীল আওয়ামী লীগার হিসাবে, এবং তার আওয়ামী পরিবার বাপ মা দুইটা, তাকে জেলে নেওয়া ঠিক আছে? তাকে না তাকে ধরার জন্য রাষ্ট্রদ্রোহিতা বা ষড়যন্ত্রমূলক ফেসবুক স্ট্যাটাস দরকার নাই। হ্যাঁ সে আরো আগেই জেলে থাকার কথা। মানে কি জন্য? আওয়ামী লীগ করার জন্য?
ডেফিনেটলি সে আওয়ামী লীগ করার জন্য না, আচ্ছা। সে ছাত্রলীগের রাজনীতি, ছাত্রলীগের আপনার ভার্চুয়াল মিটিং গুলোতে অ্যাটেন্ড করার রিপোর্ট আছে, প্রমাণ আছে, আচ্ছা আচ্ছা নিষিদ্ধ ঠিক আছে, সংগঠন। বুঝতে পারছি, হ্যাঁ, বুঝতে ফলে পারছি। তাকে অ্যারেস্ট করাটাই আপনার অ্যারেস্ট করার মধ্য দিয়ে যে আপনার বিশাল ভুল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যে সমস্ত কারণে অ্যারেস্ট করা হচ্ছে সেটা ঠিক না। যেমন ধরেন ফেসবুকে লিখলে অ্যারেস্ট, রনি আমার কাছে মনে হয় যে রনি আপনি যেহেতু চিন্তক, আপনি নিশ্চয়ই আপনার কথাগুলি আপনি আবার শুনবেন, তারপর আমরা পরে আবার আপনার সাথে এটা কথা বলবো। অপরাধ মানে ধরেন না না আমি না না আমার এগুলি নিষিদ্ধ সংগঠনের সাথে আপনি জড়িত থাকলে আপনাকে গ্রেফতার করতে পারে রাষ্ট্র। কোনটা আমি স্পষ্ট ফেসবুক স্ট্যাটাস দেওয়া বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে মেহের আফরোজ শাওন নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার প্রশ্নে তাকে গ্রেফতার করা যেত, মানে গ্রেফতার করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠন মানে কি? ছাত্রলীগ। হ্যাঁ, ছাত্রলীগ আইনি গ্রাউন্ডটা যদি আপনি দেখেন, কিন্তু এর বাইরে আমার কথা স্পষ্টভাবে শুনতে হবে। ওকে, কিন্তু আমি আপনার রাষ্ট্র বিরুদ্ধে ষড়যন্ত্র ফেসবুক স্ট্যাটাস লেখার কারণে আপনি কথা গ্রেফতার করবেন, শুনছি ভাই, হ্যাঁ গ্রেফতার করবেন, এটার প্রতিবাদ জানাই, আমি এটার বিরোধিতা করি। কিন্তু শাওন প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের, ও আওয়ামী লীগের পক্ষেই মতামত উৎপাদন করবে। এখন আওয়ামী লীগ একটা ফ্যাসিজম, এখন ফ্যাসিজমের পক্ষে মতামত উৎপাদন আপনি এলাও করবেন কি না সেটা এবং তারে গ্রেফতার করা, আমার কথা হলো আমি এলাও করব না, আওয়ামী লীগ গ্রেফতার করব না, আমরা তাকে ওয়ার্নিং করব, আমরা তাকে রিকনসিলিয়েশনের। আচ্ছা ঠিক আছে, আপনার কথা পরিষ্কার, আপনার কথা পরিষ্কার। শাস্তি সমাধান না, আপনি ভিকটিম বানাইতে পারেন না কোন লোককে, আপনি তো জাস্টিস করবেন। আপনি ভিকটিম ভোটের রাজনীতি করলে এটা ঠিক আছে রনি, ঠিক আছে। আমরা জনাব সার্জিস আলম, আপনি 20 সেকেন্ড বলেন, আমরা আমাদের আর সময় নাই একদম শুনে। ভাই না আমি ভাই ওইটার আনসার দিয়েছেন, আমি আমার যদি কিছু বলার চেষ্টা করছি ওই টপিকটা বাদ দিয়ে ভাই আপনাকে উদ্দেশ্য করে আমার একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে এই জায়গা থেকে ভাই, মানে আপনি একটু আগে যে জিনিসটা বলেছেন, এর আগেও আরেকবার আরেকটা জিনিসে বলেছেন, মানে কোনো একজন ব্যক্তির হোক, কোনো একটা প্রতিষ্ঠানের বা প্ল্যাটফর্মের হোক, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে তার যে কোনো একটা এক্সপ্লানেশন বা সামথিং কিছু একটা, যে কোনো কিছু একটা যে কারো একজনের সাথে সাদৃশ্যপূর্ণ আপনার মনে হতে পারে, তখন আপনি যদি ওই পুরো একটা প্রতিষ্ঠান ধরেন আওয়ামী লীগ, ওই পুরো একটা ব্যক্তি ধরেন হাসান মাহমুদ, তার সাথে কম্পারিজনে চলে যান, এটা খুবই জেনারেলাইজড হয়ে যায় ভাই। নিশ্চয়ই এই জায়গা থেকে আপনার কাছে এটার এক্সপেকটেশন, আপনার কাছে কেন এক্সপেকটেশন ভাই? বিগত এই বিশ্ববিদ্যালয় লাইফে যে 4-5 জন মানে দেশের বাইরে থাকা সাংবাদিকদের আমরা ভিডিওগুলো শুনে নিজের ভিতরে নতুন একটা চিন্তার ক্ষেত্র তৈরি করেছিলাম, তাদের মধ্যে অবভিয়াসলি কয়েকটা নাম বলে আপনি ওই জায়গাটাতে একটা জায়গায় আসবেন। সেই জায়গায় যখন আপনি এরকম জেনারেলাইজ করে বলে ফেলেন যে এর সাথে এই দলের সাথে, এই বিষয়টা মানে বেশ অপ্রত্যাশিত এবং বেশ অপ্রত্যাশিত হয়, যেটা আমার মনে হয় আপনার স্ট্যান্ডার্ডটাকে মানে আমি বুঝতে পারছি, যে জায়গায় দেখতে চাই ওই জায়গাটাকে আমি বুঝতে পারছি। সার্জিস, আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমিও সেটাই মনে করি যে আমার আসলে যদি আপনাদের কারোর সঙ্গে আওয়ামী লীগের কারো তুলনা করতে হয় সেটা আমার জন্য খুব আনন্দদায়ক না, কিন্তু আমি আওয়ামী লীগের সাথে তুলনামূলকভাবে না, আমি বলতে চাই যে কোনো একটা অ্যাকশনের ফলে তারপরে যে এটাকে জাস্টিফিকেশন করার যে জায়গাটা, সেইটা যখন মিলে যায় তখন হয়তো এটা আমি বলি। তারপরও আমার মনে হয় যে আওয়ামী লীগের সাথে তুলনীয় হওয়ার জন্য আপনারা এখনো যথেষ্ট পরিমাণে হন নাই না রনি। আর আমাদের হাতে সময় নাই, আমরা অনেক ধন্যবাদ। আপনি রেজাল্ট করিম রনি অনেক সুন্দর আলোচনা করেছেন। সার্জিস, আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকগুলি বিষয় নিয়ে ক্লিয়ার করে